দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করতে চাই সামনে যে বাজেট আসছে, অর্থাৎ 11ই জুন এই সরকার তার প্রথম বাজেটটি উপস্থাপন করতে যাচ্ছেন। সেই বাজেটে কি কি বিষয় থাকছে এবং তার প্রভাব অর্থনীতিতে কিভাবে পড়তে পারে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আপনাকেও এবং এটিএন নিউজের সকল কলা কৌশলীকে আমার পক্ষ থেকে অভিনন্দন। যে আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে এই বর্তমান সরকারের প্রথম বাজেট এটি, আর আমরা যদি একটু অতীতের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 20 বছর পর বিএনপি সরকার আরেকটি বাজেট দিতে যাচ্ছে এবং সাইফুর রহমানের উত্তরাধিকারী হিসাবে আমির খসরু মাহমুদ চৌধুরী জীবনের প্রথম অর্থমন্ত্রী হিসাবে প্রথম বাজেটটি তিনি পেশ করতে যাচ্ছেন। আপনি কি হিসাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। এটা ঠিকই বলেছেন আপনি। প্রায় 20 বছর পর এই বিএনপি সরকার প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে, যেটা আমাদের দেশের এবং দশের কল্যাণে এই বাজেটটা আসবে এটুকু বিশ্বাস নিয়েই আমরা অপেক্ষা করছি। যে যেদিন বাজেট ঘোষণা হবে সেদিন হয়তো আমরা অনেক কিছুই দেখতে পাবো, শুনতে পাবো এবং বুঝতে পারবো যে জনমুখী, জনকল্যাণমুখী বাজেটে কী রাখছেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী জনাব চৌধুরী আমির খসরু মাহমুদ, যেটা আমাদের সাইফুর রহমান সাহেবের নন্দিত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের উত্তরসূরি হিসাবে উনি বাজেট উপস্থাপন করবেন। আমরা সেই অপেক্ষায় আছি। যে আপনি যে কথাটি বলছিলেন যে জনকল্যাণমূলক সরকার কি পদক্ষেপ নেয়, তো আমরা এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলেছি, এমনকি অর্থমন্ত্রীও বিভিন্ন সভা সেমিনারে ইঙ্গিত দিয়েছেন যে বাজেটটি আসলে কেমন হচ্ছে, বাজেটটির দর্শন কেমন হচ্ছে। তিনি যেটি জানিয়েছেন যে তারা যেটি বলছেন যে তারা উত্তরাধিকার সূত্রে একটি একটি ভঙ্গুর অর্থনীতি তারা পেয়েছেন এবং সেই ভঙ্গুর অর্থনীতি থেকে তারা সমৃদ্ধ অর্থনীতির দিকে যেতে চান। সেজন্য তারা এই বাজেটটিকে বলছেন যে উত্তরণের বাজেট, অর্থাৎ ভঙ্গুরতা থেকে সমৃদ্ধির বাজেট। তো আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে এই যে সরকার তার বাজেট দর্শন হিসেবে বলছে ভঙ্গুরতা থেকে সমৃদ্ধির দিকে যাওয়ার বাজেট বা উত্তরণের বাজেট, সেক্ষেত্রে আসলে এই উত্তরণটি কিভাবে আসলে হতে পারে, মানে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়েই আমরা আজকে আলোচনায় বসছি। যেটা আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন যে ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা উত্তরণের পথে এগোচ্ছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা ইতিপূর্বে আমরা দেখেছি বা এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে আমাদের দেশের অর্থনৈতিক যে অবস্থা, ব্যাংকের যে দুরবস্থা এবং বিমা কোম্পানিগুলোর যে দুরবস্থা, যেটা হলো যারা আমাদের জনসাধারণ ব্যাংকে অর্থ জমা রেখেছে সে অর্থ আর ফেরত পাচ্ছে না। বিমা কোম্পানিগুলোর পলিসি কিনেছে আমাদের সাধারণ লোকজন, যে বিমা কোম্পানিকে প্রিমিয়াম দিয়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে তারা কিন্তু খুব কষ্ট করে কিন্তু তারা বিমা পলিসিটা কিনেছে, কিন্তু আজকে তারা নিশ্চয় হয়ে গেছে। ব্যাংকে যারা এফডিআর করেছে বা বিভিন্ন স্কিমে যারা ব্যাংকে সেভিংস করেছে, আজকে তারা সেই অর্থ পাচ্ছে না। নিজের 5টি ব্যাংক তো অবশ্যই, আমার মনে হয় 5টি ব্যাংকের সাথে যে আরও অনেকগুলো যারা এই ক্রাইসিসে আছে, তো আমরা আশা করছি এইবার আমাদের এই বাজেটের মাধ্যমে এবং অর্থমন্ত্রী অন্তত আমাদের দেশের অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো এবং বিমা ব্যাংক এগুলার প্রতি নজর দিবেন নিঃসন্দেহে। এটা আমাদের জনসাধারণ এবং আমাদের ব্যবসায়ী, সর্বোপরি আমাদের সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যাতে অর্থনীতিতে একটা গতি আসে। রাইট। জি, সেক্ষেত্রে আপনারা তো বেসরকারি খাতের উদ্যোক্তা, সেক্ষেত্রে অর্থনীতিতে যদি আমরা গতি আনতে চাই সেক্ষেত্রে তো মুখ্য ভূমিকা পালন করে বেসরকারি খাতের উদ্যোক্তারাই, কারণ তারা তাদের বিনিয়োগের মধ্য দিয়ে তো সবচেয়ে বেশি কর্মসংস্থান নিশ্চিত হয়। সেক্ষেত্রে তাদের জন্য শিল্প বান্ধব যাতে, বিনিয়োগ বান্ধব যাতে বাজেটটি হয়, সেক্ষেত্রে কোন কোন পদক্ষেপগুলো বাজেটে নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসলে যেই কথাটা এখন বলেছেন আপনি, এটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করতে হবে আমাকে, যে সরকার আমাদের কর্মসংস্থান যতটুকু করতে পারে তার চাইতে অনেক বেশি কর্মসংস্থান প্রাইভেট সেক্টর থেকে হচ্ছে, নিঃসন্দেহে। তো এইটাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে হঠাৎ করে দেখুন
যে 9% আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংক যে ইনভেস্ট করতো বা অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তারা যে লোনটা গ্রহণ করত, সেখানে 9% ছিল। সেই Interest rate 9% এর কথা আপনি রেট বলছেন। অফ ইন্টারেস্ট 9% ছিল। সেই 9%-এর জায়গায় এখন 15-16% পর্যন্ত হয়ে গেছে। তাইলে যারা বিনিয়োগ গ্রহণ করবে এবং ব্যাংকের টাকা লোন নিয়ে যারা প্রতিষ্ঠান করবে, বিনিয়োগ করবে এবং তার উদ্যোক্তারা যে প্রতিষ্ঠান করবে, কিন্তু এখানে চিন্তা করতে হবে আমি 15% 16% ইন্টারেস্ট দিচ্ছি, বাই দিস টাইম এটার সাথে রিলেটেড আরও অনেক এক্সপেন্ডিচার আছে যেটা এই ইন্টারেস্টের সাথে যোগ হচ্ছে। বাই দিস আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে যেহেতু আমি বিজনেস করব, এবং ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে আমার এমপ্লয়ীদের যে ওভারহেড কস্ট আছে, ফ্যাক্টরি ওভারহেড কস্ট যেটুকু আছে সেটুকু দিয়ে দেখুন আমাদের অনেক প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। তো আমি মনে করি এটা সুবর্ণ সুযোগ এই জন্য যে বিএনপি গভর্নমেন্ট যেই বাজেটটা দিতে চাচ্ছে এটা যদি জনবান্ধব হয় এবং দেশের কল্যাণে হয়, শিল্পের কল্যাণে হয়, নিঃসন্দেহে এই বিষয়গুলো বিবেচনায় আনবেন। কোনোভাবেই একটা দেশে 15-16% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে সেখানে বিনিয়োগ গ্রহণকারীরা যদি শিল্পে বিনিয়োগ নিতে চায় তাহলে তার কর্মসংস্থান করার সুযোগটা পাওয়া যাবে। সে যদি বিমুখ হয়ে যায় তাহলে তো তার কর্মসংস্থান হবে না, আমাদের বেকারত্ব বাড়বে, আমাদের দেশের দুরবস্থা। তার মানে উচ্চ সুদের হারের কথা আপনি বলছিলেন যে সেটিকে আসলে কমাতে হবে, তা না হলে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন না। পাশাপাশি আপনি যে কথাটি বলছিলেন যে ভ্যাট ট্যাক্সের একটা ঝামেলা, আমরা প্রায় দেখি যে আপনারা ব্যবসায়ীরা বিভিন্ন ফোরামে গিয়ে কিন্তু ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে যে কথাগুলো বলেন, যে হয়রানির কথা বলেন, দুর্নীতির কথা বলেন এবং ভ্যাট দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহের কথা বলেন হয়রানির কারণে, যে এই যে বিষয়টা, তো আমরা দেখছি যে গভর্নমেন্ট কিন্তু এবার বলছেন যে তারা করের আওতা বাড়াবেন, ভ্যাটের জালটাও তারা আসলে বিস্তৃত করতে চান গ্রাম থেকে শহর পর্যন্ত। এটাকে আপনি কিভাবে দেখবেন? এইটাকে আমি মনে করি আমাদের সরকারের সোর্স অফ ইনকাম ভ্যাট ট্যাক্স মেনলি, কিন্তু এই ভ্যাট ট্যাক্সটা আদায় করার পদ্ধতিগতভাবে সংস্কার দরকার, যেটা দিয়ে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমরা ভ্যাট ট্যাক্স দাতা যারা আছে তারা কমফোর্ট ফিল করে, কিন্তু আমাদের ভয় না পায়, হ্যাঁ, তারা যাতে হয়রানি না হয়। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে সমস্যাগুলো তৈরি হয়ে যায় যে ভ্যাট ট্যাক্স দিতে গিয়ে গভর্নমেন্টকে রেভিনিউ দিতে গিয়ে তারা হ্যাসেল পেস করতে হয়, যেটা আমাদের মনে হয় এইবার আমাদের গভর্নমেন্ট যেহেতু 20 বছর পরে যে বাজেটটা দিতে যাচ্ছে এবং জনাব অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ সাহেব উনি একজন ব্যবসায়ী, নিঃসন্দেহে ব্যবসায়ীদের কিছু বিষয় ওনার নলেজে আছে, সেই দিকটা অবশ্যই বিবেচনায় আনবেন। কারণ এই দেশের ব্যবসায়ী যদি বাঁচে এবং ব্যবসায়ী যদি স্বাচ্ছন্দ্যে বিজনেস করতে পারে বিজনেসম্যানরা, তাহলে ভ্যাট এবং ট্যাক্সটা গভর্নমেন্ট এটাও বাড়বে, অর্থনীতিতে গতিশীলতা আসবে। তাহলে গতিশীলতা ফিরে আনার জন্যে আমার নিঃসন্দেহে যেটা বাস্তবমুখী এবং বর্তমানে সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের বাজেটের এবং ট্যাক্স ভ্যাট এবং আদার্স যে জিনিসগুলো সহজীকরণ করা দরকার এবং উৎসাহিত করা দরকার যারা দাতা তাদেরকে, তারা যেন নিজস্ব উদ্যোগে তারা ট্যাক্স দিতে যায় এবং ট্যাক্স দেয়। আরেকটা ইস্যু এখানে একটু বলতে হয় যে আমাদের এখানে দেশের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন দেশে যে আমরা যা দেখতে পেরেছি যে আমরা যারা ট্যাক্স দেই আমরা দাতাদের জন্য গভর্নমেন্ট আমাদের তো কিছু করা উচিত। সেই করাটার মধ্যে আমাদের তো ফ্যাসিলিটিটা যারা আমরা ট্যাক্স যত বেশি দিব এটার জন্য তাদের কিছু বেনিফিট থাকতে হবে। বাই দিস টাইম আমরা যারা ট্যাক্স দিচ্ছি আমাদের ট্যাক্স ফাইল যখন ওপেন হবে আমাদের যতদিন পর্যন্ত আমার বিজনেস বা আমার ইনকাম থাকবে ততদিন পর্যন্ত আমি ট্যাক্স দিতে থাকবো। তো এই দীর্ঘদিন থেকে যারা লং টার্ম তারা ট্যাক্স দিচ্ছে তাদের স্বীকৃতিটা তো গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া উচিত। আমি 50 বছর 60 বছর পর্যন্ত আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু গভর্নমেন্টের পলিসিকে অনার করেই তো আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি। তাহলে আমাকে কি গভর্নমেন্ট কোনোভাবেই আমার এই লং টার্ম দীর্ঘমেয়াদী আমি ট্যাক্স দাতা হিসাবে আমি কি সরকারের কাছে প্রত্যাশা করতে পারি না? কেন, স্বীকৃতি তো দিচ্ছে, আমরা দেখছি যে সরকার সেরা করদাতা অ্যাওয়ার্ড দিচ্ছে। এইটাকে শুধু সেরা করদাতা অ্যাওয়ার্ড নয়, আমি যে কথাটা বলতেছি ওটা তো একটা আমাকে দেওয়া হচ্ছে। আমার কথা হলো যে আমরা যারা ট্যাক্স বেশি দিব গভর্নমেন্ট আমাদের এটার উপরে আমাদের লোন যেটা আমরা ব্যাংকের থেকে নেব এটার উপরে আমাদের একটু ফ্যাসিলিটি দেওয়া উচিত, অন্য দিক থেকে ফ্যাসিলিটি দেওয়া উচিত। আমরা যারা বেশি কর্মসংস্থান করব তাদের জন্য একটু আমাদের ইনসেন্টিভ দেওয়া উচিত। আমরা যারা এক্সপোর্ট করব এক্সপোর্টের উপরে আমাদের এক্সপোর্টের পরিধি বাড়ানোর জন্য আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া উচিত। আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো যদি আমরা অ্যানালাইসিস করে আমরা যদি
আমাদের দাতাদের ট্যাক্স পে হোল্ডার যারা আছে তাদেরকে যদি উৎসাহিত করতে পারি তাহলে আমাদের গভর্নমেন্টের টার্গেট অটোমেটিকলি হয়ে যাবে। জি, আপনি একটি কথা বলছিলেন যে ভ্যাট ভ্যাট তো হচ্ছে সরকারের আয়ের একটি বড় উৎস। তো আমরা দেখেছি যে বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে প্রায় ৮ লাখের মতো, কিন্তু ভ্যাট নিয়মিত দিচ্ছেন প্রায় ৫ লাখ প্রতিষ্ঠান। এই যে বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাটের কিন্তু বাইরে থেকে যাচ্ছে। এমনকি এখন যদি আমরা দেখি যে জেলা শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে, এমনকি গ্রামে গঞ্জেও আমরা দেখছি যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু তারা ভ্যাটের আওতায় নাই। সরকার এবার তাদেরকে ভ্যাটের আওতায় আনতে চাচ্ছে এবং তাদের জন্য প্যাকেজ ভ্যাট চালু করতে যাচ্ছে তারা, অন্তত মিনিমাম ১,০০০ টাকা। যাদের হয়তো বার্ষিক লেনদেন ৫০ লাখের নিচে, তাদের জন্য প্যাকেজ ভ্যাট কমপক্ষে ১,০০০ টাকা। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা এটা আমি মনে করি যে পরিধি বাড়াচ্ছে, এটা স্বাভাবিক যে পরিধি যদি বাড়ে আমার ট্যাক্স বা ভ্যাট আমার আদায় হবে, কিন্তু আমাদের পরিধি না বাড়িয়ে যদি যারা ট্যাক্স দিচ্ছে ওদের উপরে যদি আমরা প্রেশারাইজ করতে থাকি তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমার পরিমাণ বাড়ছে না। কারণ আমার বিজনেসের একটা লিমিট আছে, লিমিটের মধ্যে আমি পারবো না। কিন্তু এখানে ভ্যাট ট্যাক্সের একটা আইন আছে, যেটা হলো আমি এই বছর যে ট্যাক্সটা দিলাম আগামী বছর অটোমেটিকলি আমার এটার এই বাজেটটার মধ্যে আমার এটা দেখা যাচ্ছে যে টার্গেটটা আমার ডাবল করে দিল বা 1.5 করে দিল, কিন্তু আমার বিজনেস তো 1.5 হয় নাই, হয়তো আমার আগের জায়গায় আছে, কিন্তু আমার এখানে ভ্যাট ট্যাক্সের পরিমাণটা বাড়াই দিচ্ছে। কিন্তু আমি মনে করি ওইভাবে প্রেশারাইজ না করে আমার সেক্টরটাকে যদি আরো অনেক বেশি যে পলিসিটা নিয়েছে আওতাটা যদি বাড়ানো হয়, গভর্নমেন্টের ট্যাক্সের টার্গেট আমি মনে করি ইজিলি ফুলফিল হয়ে যাবে। কারণ তখন নতুন নতুন ট্যাক্স পে হোল্ডারটা সংযুক্ত হবে আমাদের সাথে। আপনি আগের প্রশ্নের একটি কথা বলছিলেন যে ভ্যাট ট্যাক্স পরিশোধ করার ক্ষেত্রে ব্যবসায়ীদের অনাগ্রহ নাই, কিন্তু তাদের ঝামেলাটা যেটা হচ্ছে তার হয়রানির শিকার হচ্ছে। এখন এই বিষয়টি আসলে এনবিআরও আমলে নিয়েছে এবং যে কারণে তারা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন, যদি শতভাগ ডিজিটালাইজেশনের দিকে যদি যাওয়া যায় তাহলে কি হয়রানি কমবে? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে আমি নেব, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আলোচনায়। ধন্যবাদ। বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম। আপনি বলছিলেন যে ভ্যাট ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের যে হয়রানি, এখন এনবিআর সেটিকে আমলে নিয়ে এখন বলছেন যে তারা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছেন এবং তারা বলছেন যে ভ্যাটদাতা, করদাতা যদি সশরীরে ওখানে উপস্থিত না হয়, কিংবা যারা এটা আদায় করবেন তারা যদি শারীরিক উপস্থিতি যদি না থাকে, অনলাইনে কিংবা ডিজিটালে যদি এটা দেয়া যায় তাহলে হয়তো হয়রানিটা কমবে। আপনি কি মনে করেন, এটা কি যথেষ্ট? আমি মনে করি অনলাইনে যে এটা চালু করার পদ্ধতিটা যেটা আসছে, অনলাইন নিঃসন্দেহে আমি মনে করি নিরাপদ, যদি সেটুকু প্রপার আমরা এটা সুবিধাটুকু আমরা ভোগ করতে পারি। এখানে একটা বিষয় আমরা বলতে চাই, যেটুকু হলো আমাদের ওখানে একটু সংস্কার দরকার বোধহয়। অনেক সময় দেখা যায় আমরা ব্যাড ট্যাক্স বা অনলাইনে যে যে সুবিধাগুলো সেবাগুলো আমরা নিচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে যে সার্ভার ডাউন হয়ে গেল, এখন 2 দিন পর্যন্ত আমার সার্ভার কাজ করছে না। যেমন আমরা ইম্পোর্ট করতে গেলাম, আমার ডকুমেন্টস যখন করলাম, অ্যাসেসমেন্ট করতে গেলাম, এখন দেখা যাচ্ছে যে আমার সার্ভারে কাজ করছে না। ব্যাংকের বেলায় গেলাম, ব্যাংকিং সেক্টরে সার্ভার ডাউন হয়ে আছে। তো এই সমস্ত এই বিষয়গুলোর প্রতি অবশ্যই নজর দিতে হবে। আর নিঃসন্দেহে আমরা মনে করি যদি অনলাইনে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ভ্যাট ট্যাক্সটা আদায় করার পদ্ধতিটা নেয়, ফিজিক্যাল প্রেজেন্স থেকে আমার মনে হয় অনেক বেটার রেজাল্টটা গভর্নমেন্ট পাবে এবং সেই সুবিধাটা আমাদের করদাতা যারা আছে তারাও মানে সানন্দে এটাকে গ্রহণ করবে। আপনি আমদানির কথা বলছিলেন, তো আপনি তো ঔষধ শিল্পের একজন উদ্যোক্তা। তো ঔষধ সেক্টরে তো আমরা দেখি যে প্রচুর কাঁচামাল ইম্পোর্ট করতে হয় এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগ্রিম আয়কর দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, সোর্স ট্যাক্স আছে, যে এইগুলো থেকে আসলে উত্তরণের জন্য আসলে কাঠামোটা কেমন হওয়া উচিত বা আপনি কি মনে করেন? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছেন। আমি যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করছি এবং জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আপনি জানেন যে এটা
অতি প্রাচীন, দ্যাট ইজ 1952 থেকে এই প্রতিষ্ঠানটা জি, চলমান, একটা বাংলাদেশে। ঐতিহ্যবাহী একটা ঐতিহ্যবাহী pharmaceuticals প্রতিষ্ঠান। company। সেদিক থেকে আমি যে কথাটা বলতে চাই, আমার অভিজ্ঞতাটুকু আমি বলতে চাই, জি, নিশ্চয়ই একইভাবে আমাদের অন্যান্য আমাদের বিজনেস কমিউনিটিতে যারা আছে, বিং ফার্মাসিউটিক্যালসে যারা আছে, সে একই ভুক্তভোগী। যেটা হলো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এইচআরওতে যেই আমাদের গভর্নমেন্টের শিডিউল আছে, আমরা ট্যাক্স দিতে গিয়ে দেখা যায় যে আমার এইচআরওর সাথে আমার এখন যেটা ট্যাক্স আমার উপর ইম্পোজ করা হচ্ছে সেটার কোনো মিল নাই। আচ্ছা। এবং সেটা আমি জানিও না, আমাকে ফলো করতে হচ্ছে। গভর্নমেন্ট যে আমার বাজেটের পরে যে এইচআরও যেটা আমাকে যে শিডিউলটা দিচ্ছে, সেটার সাথে আমি দেখতে চাচ্ছি আমাদের সিএনএফ এজেন্ট যখন কাজ করতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে অ্যাসেসমেন্ট কমিটি এটাকে পরিবর্তন করেছে। কিন্তু অ্যাসেসমেন্ট কমিটি যখন পরিবর্তন করেছে, সেটা আমরা যারা ইউজার যারা বা আমরা ভুক্তভোগী বা আমরা দাতা যারা আছে, আমরা কিন্তু জানি না। সেখানে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে যায়। তো আমি মনে করি যে যদি কোথাও এরকম কোনো প্রয়োজন হয় যে অ্যাসেসমেন্ট কমিটি যে সিদ্ধান্তটা নিয়েছে, পরিবর্তন যেটা করেছে, সেটা কেন আমরা ভোক্তা যারা আছি বা আমরা ট্যাক্স পে হোল্ডার যারা আছি আমরা জানবো না, এবং এটা কেন সার্কুলার হিসাবে, জেনারেল সার্কুলার হিসাবে প্রকাশ পাবে না। দ্বিতীয় যে জিনিসটা হলো, আমার প্রসঙ্গক্রমে এই বিষয়টাও আসে যে আমাদের ব্যবসায়ীদের সেফটিটা যদি আমরা না পাই, শিল্পপতিরা যদি ব্যবসায়িক নিরাপত্তাটা না পায়, তাহলে তারা ব্যবসা করবে কি করে? যেমন একটা জিনিস বোধহয় আপনার এখানে টক শোতে একবার আলোচনা এসেছিল যে আমাদের ঢাকা এয়ারপোর্টে আমাদের যেটা আগুন লেগে আমাদের শত শত কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। ইভেন আমাদের ওষুধ শিল্পেরও প্রায় 300 কোটি টাকার মতো মালামাল আমাদের গেছে, সেখানে আমিও একজন সেই ভুক্তভোগী। কিন্তু আজকে পর্যন্ত গভর্নমেন্টের কাছ থেকে যে এই যে মালটা পড়া গেছে, মেডিসিনের র মেটেরিয়ালস কাঁচামালগুলো পড়া গেছে, এটার ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কোনো প্রিমিয়াম এখন পর্যন্ত দেয়া নেই। বাই দিস টাইম দেখা যাচ্ছে আমরা যাদের কাছ থেকে ইম্পোর্ট করেছি, এলসি করেছি, তাদের পেমেন্টের জন্য আমাদের উপরে প্রেশার আসতেছে এবং তাদেরকে পেমেন্ট আমাদের দিতে হচ্ছে। কিন্তু আমরা এই র মেটেরিয়ালস পাই নাই। বাই দিস টাইম এই র মেটেরিয়ালসের উপরে আমাদের কোম্পানির যে শুধু প্রোডাকশন না, লট অফ প্রবলেম অ্যারাইজ করেছে। কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো অ্যাসেসমেন্ট বা এটার কোনো গভর্নমেন্টের সুরাহা, কোনো ডিক্লারেশন এখন পর্যন্ত পাইনি। তাহলে আমি যেই সরকারের কে আমি ট্যাক্স দিব, ভ্যাট দিব, আর যে সরকারের উপরে আস্থা রেখে আমি কাজ করব, সেই সরকার যদি এই কাজগুলোর প্রতি যদি নজর না দেন বা আমাদের ব্যবসায়ীদের প্রতি যদি নজর না দেন, তাহলে আমরা আমাদের সাহস তো হারিয়ে ফেলবো। তারপর আপনি বলতে চাচ্ছেন যে ব্যবসায়ীরা যদি তার ব্যবসা করার সুযোগ সুবিধাগুলো না পায়, তাহলে কিভাবে সে ভ্যাট ট্যাক্স দেওয়ার আগ্রহ দেখাবে? তাই বলতে চাচ্ছি। আরেকটা বিষয়, তার মানে হচ্ছে যে আপনারা নানান রকমের সংকট মোকাবেলা করছেন, ঠিক সেরকম সিচুয়েশনে তো আমরা বাংলাদেশে আলোচনা হচ্ছে যে এলডিসি উত্তরণ, যদিও সেটি এখন 3 বছর পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের একটি সমর্থন মিলেছে। তো সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে যদি এলডিসি উত্তরণ হয়, তাহলে তো ঔষধ শিল্পও তার প্যাটার্ন সুবিধা হারাবে। সেক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের দিক থেকে কোন কোন রকমের সাপোর্টগুলো আপনাদেরকে দেওয়া উচিত? এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের 3 বছর পরে হয়তো আমাদের এলডিসির যে সুবিধা আমরা সেটা আমাদের আর হয়তো থাকছে না, আমরা পাবো না যে সুবিধাটা আমরা পাচ্ছি। বিশেষ করে আমি ওষুধ শিল্প সেক্টর নিয়ে আমি যে কথাটা বলতে পারি, আমাদের দেশের সাধারণ মানুষ বা ব্যবহারকারী যারা, আমাদের ওষুধ ব্যবহারকারী যারা, তারা অনেক সময় বলেন যে আমাদের ওষুধের মূল্য বেশি। নিঃসন্দেহে আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওষুধের মূল্য বেশি। তারপরে বলবো সারা পৃথিবীতে যখন আপনি কম্পেয়ার করেন, আমাদের বাংলাদেশে আমাদের ওষুধের মূল্য অনেক কম। এখনও আমাদের দেশে 50 পয়সা এবং 1 টাকার নিচে একটা ওষুধের ডোজ পাওয়া যায়। পৃথিবীর কোনো দেশে এত সস্তা দামে ওষুধ পাওয়া যায় না। কিন্তু আমাদের ওই জন্যই আমি মনে করি যে কিছু কিছু ওষুধের মূল্য হাই প্রাইস আছে, যে হাই প্রাইস যেটা হলো হয়তো কাস্টমার বা ইউজারের টার্গেটের চাইতে মূল্যটা বেশি হয়ে যাচ্ছে। সেটা হয়তো মেডিসিনটা তো আমাদের র মেটেরিয়ালস তো বাংলাদেশে হয় না, আমাদের র মেটেরিয়ালস তো বাইরের থেকে ইম্পোর্ট করে আনতে হয়। আমরা চেষ্টা করছি বাংলাদেশে কিছু র মেটেরিয়ালস এপিআই পার্ক হয়েছে বা র মেটেরিয়ালস কিছু হবে, হলেও কিন্তু আমাদের মেইন র যেটা, সেটা কিন্তু আমাদের বাইরের থেকে আনতে হচ্ছে। আমি কিন্তু সব র মেটেরিয়ালস কিন্তু বাংলাদেশে হচ্ছে না, আমদানি নির্ভরতার কারণে দামটা বাড়ছে। হ্যাঁ, এর মধ্যে আমার এআইটি দিতে হচ্ছে, আমাকে ভ্যাট দিতে হচ্ছে, আমাকে তারপরে আদার এসডি, এইভাবে ট্যাক্সগুলো দিতে হচ্ছে। দিয়ে আমাদের যদি ওই জায়গায় যদি আমাদের বাংলাদেশে, আমি মনে করি যদি আরও সস্তায় ওষুধ দেওয়া সম্ভব, যদি আমাদের ভ্যাট ট্যাক্স এবং
যেগুলো আমাদের উপরে ইম্পোজ করা হচ্ছে র মেটেরিয়ালসের উপরে, এগুলোর উপরে যদি নজর দেওয়া হয়, কারণ আমরা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েই কিন্তু আমাদের র মেটেরিয়ালস আনতে হচ্ছে, আবার ভ্যাট দিয়ে আমাকে সেটা মূল্য সংযোজন দিয়ে এটাকে আমাকে আবার ইউজারের কাছে পাঠাতে হচ্ছে, যে কারণে হয়তো দাম বেশি দাম। পড়ছে। তারপরও আমি বলবো যে যে বৈশ্বিক তুলনায় কম। তুলনায় কম, নিঃসন্দেহে এটা আমাদের না, শেখা। পাশাপাশি আসলে ওই বিষয়টি কেন আসে যে বাংলাদেশে তো আসলে চিকিৎসা খরচটা আসলে খুবই বেশি। একজন ব্যক্তি তার চিকিৎসা খরচের প্রায় 79%, অর্থাৎ 79% খরচ সে নিজে বহন করছে, আর বাকিটা সরকার বহন করছে। তো এখানে ব্যক্তির দায়টা বেশি হয়ে যাচ্ছে, এজন্যই আসলে তখন ঔষধের দামের প্রসঙ্গগুলো আসে। তো যাই হোক, যেহেতু ঔষধের দাম প্লাস চিকিৎসা খরচের বিষয়টি আমাদের আলোচনায় এসেছে, সেক্ষেত্রে একটু ব্যাপার বলতে চাই যে আমরা দেখি যখন বাজেট আসে, বাজেটের সময় আমরা দেখি যে স্বাস্থ্যক্ষেত্রে যেখানে আসলে সাধারণ মানুষের জন্য বেশি বরাদ্দ রাখা উচিত, কিন্তু সেটি আমরা দেখি যে জিডিপির তুলনায় তো বরাদ্দ 1%-রও কম, এমনকি মোট বাজেট বরাদ্দের মধ্যে দেখা যাচ্ছে যে 1% বা 2%-র মধ্যে বরাদ্দ থাকছে। তো আপনার কাছে কি মনে হয় যে এই সেক্টরে বরাদ্দটা কেন কম হচ্ছে, কিংবা যে বরাদ্দ দেয়া হচ্ছে সেটাও পুরোপুরি ব্যয় করা যাচ্ছে না? এটা আমরা এটার ভুক্তভোগী আমরা দেখছি যে সেহেতু বরাদ্দ যেটা থাকছে, অনেক সময় দেখা যাচ্ছে আমার টেনিওর পার হয়ে গেল, কিন্তু আমার বরাদ্দ যতটুকু হয়েছে সেই বরাদ্দটা আমরা ইউটিলাইজ করতে পারি নাই, ফেরত যাচ্ছে। জি। সেটার কারণ হলো পদ্ধতিটাকে সহজীকরণ করা উচিত। আমি যে কোনো জায়গায় আমাদের যে দ্যাট ইজ পদ্ধতি এত কঠিন, যার কারণে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হচ্ছে না, প্রসেস হচ্ছে না। আমরা একটা টেন্ডার করলাম, সেই টেন্ডারটার নির্দিষ্ট মেয়াদের মধ্যে যে টাইমটা দেওয়া হচ্ছে সেটা প্রসেস করে আমি ওয়ার্ক অর্ডার পেতে পেতে, টেন্ডারে আমি বিড করলাম, আমি পেলাম, কিন্তু ওয়ার্ক অর্ডার পেতে পেতে অনেক সময় চলে যাচ্ছে। আচ্ছা। সেই ওয়ার্ক অর্ডার যখন আমি পেলাম, ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে আমাকে একটা সময় তো দিতে হচ্ছে যে আমাকে প্রোডাকশন করে আমাকে প্রোডাক্টটা গভর্নমেন্টকে দিতে হবে, বা আমার যারা টেন্ডার দিয়েছেন তাদেরকে দিতে হবে। দেখা যাচ্ছে যে সেই টাইমের মধ্যে হচ্ছে না। তো এই সমস্ত কারণে অনেকগুলো ডিলে হচ্ছে। এটাকে সহজীকরণ করতে পারলে এবং ত্বরান্বিত করতে পারলে আমার মনে হয় বাজেটে খরচ করার গতিটা আসবে। আর বাজেটও এমনভাবেই করা উচিত যেটা আমাদের কোনো ক্ষেত্র আছে, কোনো সেক্টর আছে যে ওভার বাজেট হয়ে যাচ্ছে, আর কোনো ক্ষেত্র আছে যেখানে শর্ট বাজেট হচ্ছে, যেখানে যেটুকু দরকার সেটুকু হয়তো বাজেটটাকে তার তুলনায় কম হলো, আর কোথাও যা দরকার আছে তার সাথে বেশি হলো। তো আমি মনে করি এই জায়গাটাতে আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা বিষয়টা বিবেচনায় আনা উচিত, যাতে করে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটা শেষ করতে পারি, আর যেখানে যেই পরিমাণ বাজেট দরকার সেই জায়গায় যেন আমরা নির্ধারণ করতে পারি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, হেলথ সেক্টরের একজন উদ্যোক্তা হিসেবে, ঔষধ সেক্টরের একজন উদ্যোক্তা হিসেবে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দিক থেকে কি মনে হয় যে বাজেটে যে বরাদ্দটা স্বাস্থ্যক্ষেত্রে থাকে সেগুলো আসলে কোন কোন ক্ষেত্রে আসলে সেটি ব্যবহার করলে সাধারণ মানুষের মানে তারা স্বাস্থ্য সুবিধা ভালো পেতে পারে, ঔষধ কম দামে পেতে পারে, কোন কোন জায়গাগুলোতে বরাদ্দটা আসলে ইউজ করলে এটার ফলপ্রসূ ব্যাপারটা সাধারণ মানুষের কাছে আসলে যেতে পারে, সেই বিষয়টি একটু আপনার কাছে জানবো। তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি আসন্ন বাজেট নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। জি, আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে আপনি যেহেতু এই সেক্টরের একজন উদ্যোক্তা, হেলথ সেক্টরের, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে বাজেট বরাদ্দটা, স্বাস্থ্যক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয় সেটি আসলে কিভাবে কিংবা কোন কোন ক্ষেত্রে খরচ করলে সাধারণ মানুষের কাছে এটি ভালোভাবে পৌঁছে যাবে সুবিধাটা? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে স্বাস্থ্য খাতে যে বাজেটগুলো হচ্ছে, এটা দুইটা ক্যাটাগরিতে বাজেটটা হচ্ছে। জি। সেটা একটা হলো মেশিনারিজ বা ইকুইপমেন্টসটা আমাদের দেশে আনার প্রয়োজন হচ্ছে, মডার্ন বা যন্ত্রপাতিগুলো আমাদের আনতে হচ্ছে। আরেকটা হলো আমাদের মেডিসিন। জি। এবং দুইটা খাত আছে এর মধ্যে। আমি যেটুকু মনে করি
যে আমাদের কাছে কিছু তথ্য যেটুকু আমরা পাই, আপনি জানেন যে যেহেতু আমাদের মিডিয়ার সাথেও আমার সম্পৃক্ততা আছে, জি, সেই দিক অবশ্যই। থেকে আমাদের কাছে যে তথ্যগুলো আছে, অনেকগুলো মেডিকেল কলেজ বা হসপিটাল আছে যেখানে অনেক যন্ত্রপাতি কিন্তু আনা হয়েছে, কিন্তু সেই যন্ত্রপাতিগুলো কিন্তু এখন পর্যন্ত হয়তো সচল বা সঠিকভাবে কিন্তু ব্যবহার ব্যবহারযোগ্য করা হচ্ছে না, হ্যাঁ। করা হচ্ছে না। কোটি কোটি টাকার কোটি কোটি যন্ত্রপাতি টাকার পড়ে আছে। যন্ত্রপাতি পড়ে আছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে যন্ত্রপাতি আনা হয়েছে কিন্তু যন্ত্রপাতি পড়ে আছে, এটা ইনস্টল করা হয় নাই, যার জন্য বছরের পর বছর থাকতে থাকতে সেটা অকাজও হয়ে যাচ্ছে। এমনকি ওটা ব্যবহার করার জন্য দক্ষ ম্যান পাওয়ারও নাই। দক্ষ ম্যান পাওয়ারও নাই। তা আসলে যে জিনিসটা হলো যে আমাদের স্বাস্থ্য খাতে যে বাজেটটা হবে, যেই সেক্টরে বাজেটটা আসবে, যেখানে হবে সেখানে আমার দক্ষ লোকজন আমাকে আছে কিনা সেটা দেখতে হবে, এবং কোথায় কোন যন্ত্র বা ইকুইপমেন্টসগুলো, মেশিনারিজগুলো প্রয়োজন, সেটা কতটুকু প্রয়োজন, সেই বিষয়গুলো যথাযথভাবে দেখা উচিত। কারণ আমাদের বাজেটের সাথে আমাদের পারচেজ এবং আমাদের ইউজের সামঞ্জস্যতা যদি না থাকে, গভর্নমেন্ট যত বড় বাজেটে করুক না কেন, সেটা কিন্তু অপব্যবহার হবে। অপব্যবহার হবে অনেক বেশি। আরেকটা বিষয় যে এবার আলোচনা হচ্ছে হেলথ কার্ডের কথাও বলা হচ্ছে। হেলথ কার্ড আসলে আমাদের দেশে, আমরা তো উন্নত দেশ নয়, আমাদের চিকিৎসা সেবাটা অত্যন্ত জরুরি। আমাদের প্রেক্ষাপট যেটুকু আছে, আমাদের বিভিন্ন মহামারী এবং রোগ ব্যাধিতে আমাদের সাধারণ লোকজন বা আমাদের গ্রামে গঞ্জে বা আমাদের ইয়েতে যেটা ভুগছে, তাদের জন্য হেলথ কার্ড যেটা, এটা অত্যন্ত উপযোগী। তবে সেটা প্রপার ইউটিলাইজ হতে হবে, যাদের প্রয়োজন এটা তাদের কাছে misuse না পৌঁছতে হয়। হবে, এটা যাতে করে মিসইউজ না হয়। একই এবং হেলথ কার্ডটা শুধু হেলথ কার্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেবাটা যেন নিশ্চিত করা যায় হেলথ কার্ডের বিপরীতে, আমি মনে করি এটার দিকে নজর এটা দেওয়া জরুরি বেশি। জরুরি। হ্যাঁ, আমরা দেখছি একইভাবে এবারের বাজেটে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হচ্ছে, ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তো এই যে সরকারের যে একটা সামাজিক কল্যাণমুখীর দিকে যে একটা তাদের যাওয়ার যে একটা তৎপরতা বা আগ্রহ, উদ্যোগ দেখা যাচ্ছে, এটিকে আসলে কিভাবে মনে এটা করেন? অত্যন্ত ভালো ফ্যামিলি উদ্যোগ। কার্ড তো বাংলাদেশের এবং প্রথম। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, আমি কৃষক মনে কার্ড। করে এগুলো সবগুলোই প্রয়োজন, কিন্তু সবার আগে আমাকে চিন্তা করতে হবে এটা যেন কোনোভাবেই মিসইউজ না হয়। আমি মনে করি প্রত্যেকটা কার্ডের বিপরীতে মানে প্রপার মনিটরিং প্রয়োজন, এবং কোনো অতি লোভী কোনো সেক্টর মাঝখানে সুবিধাভোগী যেন ভোগ করতে না পারে, এটা যেন ইউজার যারা আছে, নিডি যারা আছে, তাদের হাতে পৌঁছে। তাহলে নিঃসন্দেহে এটা একটা প্রভাব বা এটা ভালো দিক আমরা আগামীতে দেখতে পাবো। আপনি বিনিয়োগের কথা বলছেন, ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার কথা বলছিলেন এক প্রশ্নের উত্তরে। তো আরেকটি বিষয় একটু বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির আপনি সেক্রেটারি জেনারেল হিসাবে আছেন। তো বাজেট আসে, বাজেট যায়, কিন্তু এই যে বিসিক শিল্প নগরী সমস্যাগুলোর তো সমাধান হয় না। তো এক্ষেত্রে বাজেটে কি রকমের পদক্ষেপ থাকা উচিত? আমি এটা এটা আরেকটা অনেক বড়, আপনি জানেন যে বিসিকটা 1957 থেকে বিসিকের জন্ম হয়েছে, এবং সারা বাংলাদেশে 64টা জেলায় 83টা বিসিক শিল্পনগরী হয়েছে। তা আমাদের কথা হলো, যেটা ব্যক্তিগতভাবে আমি নন পলিটিক্যাল পার্সন হিসাবে যেটুকু বলতে চাই, যে বিসিক শিল্পনগরী রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোথাও শিল্পনগরী করাটা কোনোভাবেই ন্যায্য হবে না। কারণ অনেকগুলো শিল্পনগরী হয়েছে যেখানে সরকারের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু শিল্প হয় নাই। কারণ শিল্প না হওয়ার পেছনে কারণ হলো ওই জায়গাতে শিল্পের জন্য শিল্পনগরী প্রযোজ্য নয়। সেটা আমি আপনাকে দুই একটা রাজনীতির এক্সাম্পল কথা যে বলতে বললেন। পারি। যেমন রাঙ্গামাটিতে একটা শিল্পনগরী হয়েছে, কারণ 83টা বিসিক শিল্পনগরীর খবর আমাকে রাখতে হয়, আমি যেহেতু ওই কেন্দ্রীয় এটার কমিটি সঙ্গে যুক্ত। সেক্রেটারি জেনারেল হিসাবে। রাঙ্গামাটিতে একটা শিল্পনগরী হয়েছে, হাজার হাজার কোটি টাকা সরকার ওখানে বিনিয়োগ করেছে, কিন্তু সেখান থেকে এক পয়সার বেনিফিটও গভর্নমেন্ট এখনো পাচ্ছে না, এবং আমার দেশের জনগণ পাচ্ছে না। সেখানে কোনো শিল্প হচ্ছে না, কারণ জি। শিল্পনগরীর জন্য এটা উপযোগীও নয়, এবং এখন পর্যন্ত শিল্প করার মতো কোনো উপযুক্ততা এখানে বিরাজ করছে না। জি। সেই ম্যাচ সুনামগঞ্জে একটা শিল্পনগরী করেছে, যে সুনামগঞ্জের শিল্পনগরীতে কখন শিল্প হবে সেটা আমার মনে হয়, আমি তো বলতে পারবো না, এবং যারা শিল্পের সাথে জড়িত আছেন এবং এই শিল্পনগরী সাথে যারা কাজ করছেন, আমার মনে হয় সেই ওনারাও বোধহয় এখন পর্যন্ত তাহলে এটা এই শিল্প নগরী তো এগুলো নেয়ার কারণটা কি? তারপর কি এখানে পলিটিক্স কাজ এখানে করেছে? পলিটিক্যাল প্রভাব খাটিয়ে হয়তো এটা করা হয়েছে, কিন্তু ফিজিবিলিটি টেস্ট করা হয় নাই এখানে, যে আমার এখানে শিল্পনগরীটা প্রযোজ্য হবে কিনা। পাশাপাশি আরেকটা জিনিস হলো, বিসিক একটা সংস্থা যেখানে হলো সারা বাংলাদেশে এই 64টা জেলায় 83টা শিল্পনগরী হয়েছে। বিভিন্ন জটিলতায় শিল্পনগরীগুলো কিন্তু আমরা কাজে লাগানো যাচ্ছে কাজে না। লাগানো যাচ্ছে না, সিক ইন্ডাস্ট্রি হয়ে বসে আছে।
হয়তোবা শিল্প বরাদ্দ নিয়ে বসে আসে, শিল্প করছে না। আর যারা শিল্প করার জন্য আসছে তারা শিল্পের জন্য জায়গা পাচ্ছে না, কিন্তু প্লট পাচ্ছে বাজেটে না। যদি এটার জন্য যদি একটা থোক বরাদ্দ রাখা হয় তাহলে কেমন হবে? এটা শুধু বরাদ্দ রাখলেই যে এটাকে আমাদের যথাযথ প্রয়োগ হবে সেরকম নয়। এটা প্রপার মনিটরিং দরকার। আমি মনে করি যে এটার একটা ইনভেস্টিগেশন টিম করা উচিত, যে কোন কোন বেসিক শিল্পনগরীর কি অবস্থা আছে সেটা বেসিক মনিটরিং করা উচিত। করার পরে এটা মন্ত্রণালয়ের সাথে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করা দরকার এবং বাজেট রাখা দরকার সেটা করা উচিত। যে আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি, তো আরেকটা বিষয় একটু বলি যে এবারে আরেকটি বিষয় খুব আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে সম্পদ কর। যে সারচার্জ যেটা আছে তার পরিবর্তে সম্পদ কর বসানোর একটা আলোচনা চলছে, যদিও শেষ পর্যন্ত হয়তো নাও বসতে পারে, কিন্তু এটাকে আপনি কিভাবে দেখছেন? আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগের শর্তে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে। একজন উদ্যোক্তা হিসেবে বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? সম্পদ কর এটা এটা আমাদের দেশের জন্য নতুন সংযোজন। জি, তা আমি যেটুকু মনে করি বা আমার যেটুকু জানা, আমার যতটুকু সেটুকু, উন্নত দেশে সম্পদ করের একটা প্রভিশন আছে, প্রপার্টি ট্যাক্সের একটা প্রভিশন জি। আছে। তো আমাদের দেশেও প্রপার্টি ট্যাক্স যে স্বাগত জানাতে পারি আমরা, যদি এটা প্রপারলি যদি এটা Utilize প্রয়োগ হয়। হয় এবং সেই সম্পদ কর যারা দিবেন তারা যদি এর জন্য বেনিফিটেড হয়। যদি আমি ট্যাক্স দিব বা আমার প্রপার্টির উপরে ট্যাক্স দিব, ওই ট্যাক্স দিয়ে গেলাম, আমি কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কোনো কিছু পেলাম না, তাহলে তো আমরা তো এটার পরে উৎসাহ বোধ করবো না, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। জি। সেহেতু আমার মনে হয় প্রপার্টি ট্যাক্স যদি প্রয়োগ করাই হয়, ওই প্রপার্টি ট্যাক্স দাতা যারা আছে তারা কি বেনিফিট পাবেন, কি বেনিফিটে তারা সম্পৃক্ততা থাকবে, সেটুকু আমাদের মধ্যে সরকার তাদেরকে আলাদাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। দেওয়া উচিত। যে আরেকটি বিষয়, আর কালো টাকার বিষয়টি কিভাবে হ্যাঁ, দেখবেন? কালো টাকা আসলে আমাদের দেশের জন্য এই মুহূর্তে কালো টাকা তো বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটুকু জানছি, কালো টাকা তো প্রচুর কালো টাকা আছে। তো এগুলো আমার পাচারও মনে- হয়ে যায় অনেক পাচারও হয়ে যাচ্ছে। তো পাচার হওয়া টাকা এবং কালো টাকা, যেগুলোকে আমরা কালো টাকা বলি, সেই কালো টাকাকে সাদা করার জন্যে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। এই জন্য যেন আমাদের বর্তমান যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা আছে, ক্রাইসিসটা, এইখানে টাকাটা যদি আসে তাহলে আমাদের মুভমেন্ট হবে এবং আমাদের অর্থলগ্নি প্রতিষ্ঠান যেগুলো আছে এখানে যদি এর মাধ্যমে যদি এই টাকাগুলো বিনিয়োগ হয়, তাহলে নিঃসন্দেহে এটার আমার মনে হয় একটা পজিটিভ দিক আসতে পারে। তবে আদৌ আমাদের কালো টাকাটা সাদা হওয়ার বা সাদা করার কি পরিকল্পনা হচ্ছে বা পাচার হওয়া টাকাটা আমাদের দেশে ফেরত আনার জন্য কি ব্যবস্থা নিচ্ছে, সেটা তো আমরা এখনো অজানা। যদি আমাদের বাজেটে সেই বিষয়ে যদি কোনো কিছু থাকে, নিঃসন্দেহে আমরা হয়তো সেটা নিয়েও আলোচনা করতে পারবো পরবর্তীতে। যে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সার্বিকভাবে আপনার আর কিছু বলার আছে কিনা বাজেট নিয়ে? আমি বাজেট নিয়ে যেটুকু বলার আছে, আমরা বাজেটটা পেয়ে নিই, আমরা হয়তো বা আবারও সুযোগ হতে পারে আপনাদের সাথে বাজেট পাওয়ার পরে আলোচনার। একটা বিষয় আমার মনে হলো যে সেই বিষয়টা নিয়েও আমাদের ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম। যেমন আমাদের 6টা প্রতিষ্ঠান ইনক্লুডিং বিসিক আমাদের একই আমব্রেলার নিচে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটার বাস্তবায়ন দেখছি না। আমার মনে হয় যেটা হলো ব্যবসা বেজা এবং আমাদের যে বিডার নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিসিককেও যদি সম্পৃক্ত করা হয় এবং একই ট্রিটমেন্টটা যদি হয়, একই প্রশাসনের আমব্রেলার নিচে যদি হয়, আমার মনে হয় একটু আগে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, আমাদের বিসিক শিল্পনগরী, ওই বিসিক শিল্পনগরীর অনেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। যে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাকে, আমাদের শ্রোতা মণ্ডলী এবং এটিএন নিউজের সকল কলাকৌশলী সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ। যে দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।